সুপ্রভাত বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 6:10। দেখো তৈরি হয়ে গেছি। আর মা দুর্গার এই লকেটটা তোমরা দেখছো, এটা আমাকে আমার মানে যা আর কি দিদিভাই গিফট করেছিল এক সময়, তো আজকে সেটাই পরলাম। আর সেখানেই যাই, সালোয়ার কামিজ পরে যাই, কিন্তু আজকে ভাবলাম একটু শাড়ি পরেই দেবো। চলো আমার সাথে তোমরাও বের হও সকাল সকাল, দেখা যাক কোথায় যাই। এখন সব তৈরি হচ্ছে, আর 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। হ্যাঁ, ওদিকে সবাই স্নান হচ্ছে। চলো খাবার কোথায় বেরোবো, কোন দিকে যাবো, সবাই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। চলো, এটা সাউন্ডটা কমিয়ে দিবে। একটা টোটো পেয়ে গেছি, এবার এই টোটোটা করে এখন বেলঘরিয়া স্টেশন যাচ্ছি। জানি না যে ট্রেনটা ধরবার জন্য বেরিয়েছি সেই ট্রেনটা এখন পাবো কি না, কিন্তু দেখা যাক। বেলঘরিয়া বাজার ঢুকে গেছি, আর একটুখানি স্টেশন। তো স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেখি ট্রেন ঢুকছে একটা প্ল্যাটফর্মে। তো 1 নম্বরে হওয়ার কারণে আমরা দৌড়ে এসে ট্রেনে চেপে পড়েছি। ফাঁকা ট্রেন, বসতে জায়গাও পেয়ে গেছি। আর 40 মিনিটের মাথায় আবার নৈহাটিও নেমে গেছি। বেলঘরিয়া থেকে নৈহাটি চলে এলাম, কারণ আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে দেওঘর যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেন। কিন্তু কলকাতায় সকালবেলা কলকাতা স্টেশন যাওয়া মানে অনেকটা ভোরবেলা বেরোতে হবে। সেই জন্য আমরা বেলঘরিয়া থেকে নৈহাটি চলে এলাম, কারণ কলকাতার পরের স্টেশন নৈহাটি। এখন আমরা মা ছেলে একটু বসে বসে গল্পগুজব করছি, দেখছি নৈহাটি স্টেশনটা। আর এদিকে মুখের সামনেই একটা ওই চশমা ব্যাগ এসবের দোকান। আর ব্যানার্জির চশমাটাও গেছে সময় সময় ভেঙে, মানে রোদ চশমা আর কি, সানগ্লাসটা। তো সেটাই আর কি দেখছি, আর আমরা সামনেই বসেছিলাম, সেই সুবাদে আমাদেরকেও মাঝে মাঝে জিজ্ঞেস করে নিচ্ছে। তো দেখা যাক এখন কিনতে পারে কি না, পছন্দ হয় কি না এইসব দোকানে। তাই আর কি একটু দেখে নিচ্ছে। সকালবেলাতেই যা রোদটা উঠেছে না, সাংঘাতিক রকমের রোদ্দুর। কোনটা ঝাপসা পাওয়ার আছে? ঠিক আছে, এমনি ভালো লাগছে দেখতে, মুখে মিশে গেছে। আর ওদিকে একদম পাক্কা 8:38 নাগাদ আমাদের 22197 কলকাতা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ট্রেন, এই ট্রেনটি ঢুকে পড়েছে। আর আমাদের ছিল S4 কোচ, তাই নৈহাটি স্টেশনে কোনো রকম প্ল্যাটফর্মে নাম্বারিং না থাকায় বড্ড কষ্ট হলো, বেগ পেতে হলো। এগুলো যাত্রীদের সুবিধার্থে একটু করে রাখা প্রয়োজন এখনকার দিনে, কিন্তু নেই। তবুও আমরা আর কি একটা কোচ পজিশান দেখে অনলাইনে মোটামুটি জায়গা দাঁড়িয়েছিলাম। তো নির্ধারিত S4-এ আমরা উঠে পড়েছি। আমাদের 3.5 ঘন্টার যাত্রা পথ আর 292 কিলোমিটার রাস্তা। সেজন্য এত সকালে একটা ট্রেন, তাই আর এসি কামরা করা হয়নি। তো এই যে উঠে পড়েছি। আমাদের 17 থেকে 22 পর্যন্ত আছে। আমার মা বাবা ভাই উঠবে বর্ধমান থেকে, তো আমিও বসে পড়েছি। এখন দেখা যাক, বাবাধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভগবান সেই মনের আশাটি পূরণ করেন কি না। তো গুরুদেবের নাম স্মরণ নিতেই ট্রেনটি ছেড়ে দিল। এখন আমরা এগিয়ে যাব হচ্ছে নৈহাটি থেকে বর্ধমানের দিকে, কারণ নৈহাটির পরেই ট্রেনটি আবার বর্ধমানে গিয়ে দাঁড়াবে। আর বর্ধমানে দাঁড়াবে সেই আনন্দটা অন্যরকম, সেটা আমার মা বাবা আর ভাইও সেখান থেকেই চাপবে। এই ট্রিপটা অ্যাকচুয়ালি আমার মায়ের জন্যে হয়তো হচ্ছে। মায়ের একটা মনের অদম্য ইচ্ছা ছিল যে বৈদ্যনাথ ধাম যাবে। তো বহুবার বলেও বা বহুবার চেষ্টা করেও হয়নি। এই বছর এই আজকে সেই সুযোগটি ঘটেছে, ঈশ্বরের ডাক হয়তো এসেছে, তাই আমরা তার দুয়ারে যাচ্ছি। এই বৈদ্যনাথ ধাম আসলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ জ্যোতির্লিঙ্গ বলা হচ্ছে। তো এখানে কথিত আছে লঙ্কেশ্বর রাবণ তার সাধনায় তুষ্ট করে শিবকে তার লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু স্বর্গের দেবতারা তাতে প্রমাদ গোনেন এবং ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। আর এদিকে দেখুন গঙ্গাও আমরা কিন্তু পার হচ্ছি।
তাই মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা শিবধামের দিকে যাত্রা করছি। তো ওদিকে যে গল্পটা বলছিলাম, যে রাবণ তুষ্ট করেছে মহাদেবকে, এবার মহাদেবকে বলেছেন যে ওনার সাথে তার লঙ্কায় যেতে হবে কৈলাস ত্যাগ করে। তো তখন মানে স্বর্গের যত দেবতারা ছিলেন সেই স্বর্গের দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন এবং বিষ্ণুর চতুরতায় সেই শিবকে যখন রাবণ নিয়ে আসছেন কৈলাস থেকে লঙ্কার পথে, তখন পবনদেবের সাহায্যে সেই লঙ্কেশ্বর রাবণের দেহ ভারী হয়ে যায় এবং ভারী করার জন্য তার মানে মলমূত্র ইত্যাদি ত্যাগ করবার সময় আসে। তো সেই সময় শিবকে তিনি কি করবেন, মাটিতে নামাবেন কি না ভাবছেন, কারণ শিবের একটি ছিল, মানে কন্ডিশন ছিল, শর্ত ছিল যে মাটিতে নামালে কিন্তু শিব সেইখানেই অধিষ্ঠিত হয়ে পড়বেন, তিনি কিন্তু আর রাবণের সাথে এগোতে পারবেন না। তাই রাবণ ভয়ের চোটে নামাতেও পারছেন না। এমন সময় দূরে ইন্দ্রদেব একটি ছোট বাচ্চার রূপ ধারণ করে গাছতলায় দাঁড়িয়েছিলেন। তো তাকে দেখতে পেয়ে রাবণ সেই ছোট্ট বাচ্চাটিকে বললেন যে তুমি একটু এই বাবা মহাদেবকে ধরো, আমি প্রাকৃতিক ডাকের কি সাড়া দিতে যাচ্ছি, তো এসে আবার মহাদেবকে কোলে নেব, খবরদার কিন্তু মাটিতে নামিও না। কিন্তু ইন্দ্রদেব তো ভগবান বিষ্ণুর আদেশেই এসেছেন, তাই উনিও মাটিতে যথারীতি নামিয়ে দেন এবং সেই বৈদ্যনাথ ধাম যেটা দেওঘর, সেই দেওঘরে নামিয়ে দেন। এবং রাবণ যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন তখন দেখেন যে মহাদেব মাটিতে, আর সেই ছেলেটিও কোথাও নেই। তো তখন আর কি করা যায়, রাবণ শত চেষ্টা করেও শিবকে তুলতে পারলেন না, আর শিবের মাথায় বাড়ি দিতেও শিব থ্যাবড়া হয়েও গেলেন, কিন্তু শিব সে আর গেলেন না। তাই দেওঘরে বাবা জ্যোতির্লিঙ্গ রূপেই বিরাজ করলেন। আর স্বর্গের দেবতাদের প্রচণ্ড অসুখ করেছিল, তো তখন নাকি বাবা শিব বৈদ্যের ভূমিকা অবলম্বন করেছিলেন, মানে তিনি চিকিৎসক হয়ে সমস্ত স্বর্গের দেবতাদের চিকিৎসা করেছিলেন, সারিয়ে তুলেছিলেন। তাই বাবার নাম বৈদ্যনাথ বলেও মনে করা হয়। তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে বললাম যেতে যেতে। তো ইতিমধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, সবুজ ঘাস মাটি ধান ক্ষেত পেরিয়ে এই দেখুন যথারীতি বর্ধমান স্টেশন কিন্তু বোধহয় ঢুকে পড়েছি। হ্যাঁ, তো এখানে আবার মা বাবা ভাই উঠবে, সেজন্য আমি উল্টো দিকে বসে থাকলেও ব্যানার্জি গেল প্ল্যাটফর্মের দিকে যে তারা কোথায় আছে দাঁড়িয়ে, একটু দেখ, এই যে ভাই উঠে পড়েছে, সাথে মা বাবাও আসছে, এই যে মা আর বাবা একটু বাথরুমে ঢুকে পড়েছে এই মুহূর্তে। মা এসেই হাসাহাসি, খুব আনন্দ, আসলে অনেক দিন পরও আমার সাথে দেখা হলো, অনেক দিন দেখা হয়নি, ছেলের পরীক্ষা পড়া করতে করতে নিজের মায়ের সাথে আর দেখা করা হয়ে ওঠে না, তাই একটু ঘুরতে যাবার ছলে আবার মায়ের ইচ্ছা, আবার ছেলের পড়াশোনার ফাঁকে একটুখানি হাওয়া বদল, সব কিছু মিলিয়েই আজকে ভারী আনন্দ আমি যে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আমার ছেলে, ব্যানার্জি সবাই একসাথে আর কি খুব হুড়োহুড়ি করে আমরা বেড়াতে যাচ্ছি। এই দেখুন মামা ভাগ্নে লেগে পড়েছে, খুব আদর খুনসুটি। এই যে 5 মিনিট পরে ট্রেন যখন প্রায় ছেড়ে দিয়েছে তখন বাবা এলো। তো যাই হোক, সবাই নিরাপদে উঠে পড়েছে, এটাও কম বড় পাওনা নয়। এইবার আরও আনন্দ একটু যোগ হলো। আর মা বাড়ি থেকে মুড়ি এনেছিল, সঙ্গে সঙ্গে উঠেই 10টা বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে করে আলু ভাজা, মুড়ি, তারপরে হচ্ছে ছোলা বাদাম ভিজে আমিও খানিকটা এনেছিলাম, তারপর মিষ্টি, শশা সব দিয়ে বেশ করে বাঙালির মুড়ি মাখা হয়েছে। আর আজকে সবাই আমরা নিরামিষ খাবো, তাই জন্য সবার একই খাবার। তো এই খাবার খেতে খেতেই দেখুন কোথায় চলে এসেছি, আসানসোল। খেতে খেতে গল্প করতে করতে আসানসোল চলে এলাম।
এবার দেখা যাক একটু চাটা পাওয়া যায় কি না। তো এখানে 10 মিনিট মতো ট্রেন দাঁড়ালো আর কি। হ্যাঁ, অনেকটাই পথ চলে এসেছি। বাবা ভাই সব চা নিয়ে নিয়েছে, আমি আর চা খাইনি, কারণ অনেকগুলো মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে, তাই আর চা খাওয়া হয়নি। তো সবাই একটু ঝিমোনোর ভাবও চলে এসছে, 12টা মতো বেজে গেছে, তাই আর কি। আর দুটো মাত্র স্টেশন, চিত্তরঞ্জন আসছে, এরপর হচ্ছে মধুপুর, তারপরেই হচ্ছে যশোডি। নামবো। তো এই চিত্তরঞ্জন স্টেশনটিও বেশ সুন্দর আর বড়, আর দেখলাম যে অনেক কাজকর্ম চলছে আর কি। স্টেশনটিকে ভেঙে চুরে নতুন করে তৈরি করছে। রেল ইঞ্জিন কারখানা আছে এই চিত্তরঞ্জনে, সেই ছোট থেকেই পড়ি। তো যাই হোক, সেই চিত্তরঞ্জন পেরিয়ে এবার যাচ্ছি মধুপুরের দিকে। এক সময়ের মধু ভাণ্ডার বলা হতো এই মধুপুরকে। এত মধু পাওয়া যেত, মানে মধু চাষ করা হতো বা মধু সংগ্রহ করতো এখানকার বাসিন্দারা, যে এইখানের মধু দিয়েই মধুর যাবতীয় খাবার দাবার সেই সবগুলি তৈরি হতো। মধুর যোগান পাওয়া যেত এই সব জায়গা থেকেই, তাই এই জায়গাটির নাম নাকি তখন থেকেই মধুপুর। আর দেখুন প্রকৃতির কি সৌন্দর্য, লাল পলাশের বনের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে ছুটে, অপূর্ব অপূর্ব লাগছে। বসন্তের সেই লাল পলাশ, উফ, মনকে একেবারে আনন্দে আনন্দে ভরিয়ে তুলছে। একে ঘুরতে যাওয়ার আনন্দ, তারপরে পাশে মা বাবাকে পাওয়ার আনন্দ, তারপরে হচ্ছে এই প্রকৃতির যে বাসন্তিক সাজ, সেই দেখে মন একেবারে আনন্দে আত্মহারা। বলতে ইচ্ছা করছে না যে হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। তো এই করতে করতে আপনাদের সাথে বকতে বকতে আর আপনাদেরকেই সাথে নিয়ে প্রায় ঢুকে পড়েছি এইবার মধুপুর স্টেশনে। এই হচ্ছে মধুপুর জংশন। তো মধুপুরেও 3 মিনিট মতোই দাঁড়িয়েছিল ট্রেনটা, আর এরপরেই 12 মিনিটের মাথায় যশোডি জাংশন আসবে, আমি মানে অ্যাপে দেখলাম। তো যাই হোক, এবার হচ্ছে মধুপুর ছেড়ে দিলেই এবার যশোডি, তাই এবার নামার সময় ব্যাগ ট্যাগ সব দেখে নেওয়া হচ্ছে এদিকে আমাদের ভিতরে। তো এই যশোডিতে নেবেও গেছি, আর একদম রাইট টাইমে এসছে ট্রেনটি, ভীষণ সুন্দর টানলো। তাই সামনে বাবা, আমার ছেলে ব্যানার্জি, মা, আর আমার পিছনে আছে ভাই। তো সবাই মিলে এবার স্টেশনের বাইরে যেতে হবে। এই যশোডি স্টেশন পেরিয়ে পেরিয়ে বহুবার বেড়াতে গেছি নানান জায়গায়, কিন্তু এই যশোডি স্টেশনে কোনো দিন নামা হয়নি। বাবার দর্শন পেতে এবারে যশোডিতে নামলাম, তাই যশোডির প্ল্যাটফর্মটাও একবার দেখে নিচ্ছি। এই লিফটে করে বাইরে বেরিয়ে যাব, সবারই পায়ে ব্যথা, তাই লিফটে এসেছি বটে, কিন্তু ভাই এখনো আসতে পারেনি। আর দেখুন নামার সাথে সাথেই সব অটোওয়ালারা চলে এসছে, কোন হোটেলে যাবেন, কোথায় যাবেন। তো তাই ব্যানার্জি ওদের সাথে একটু কথা বলে নিচ্ছে। কথা বলে নিলে একটু সুবিধে, কারণ নেমেই ব্যাগ নিয়ে রোদে দাঁড়াতে হবে না। তো দেখা যাক, 150 টাকার বিনিময়ে বলল ওদের সব বড় বড় টোটো আমাদের 6 জনের কুলিয়ে যাবে, ব্যাগপত্র ধরে যাবে। 150 টাকার বিনিময়ে আমাদেরকে আমাদের জায়গা মতো নামিয়ে দেবে। এদিকে হ্যাঁ, এই তো ভাইও চলে এসছে। তো চলুন এবার স্টেশনের বাইরে গিয়ে দাঁড়াই। খুব সুন্দর এই স্টেশনটি, মানে এদিককার সব স্টেশনগুলোই দেখছি নতুন করে তৈরি করা, তো খুব সুন্দর, ঝকঝকে তকতকে আধুনিক মানে পরিষেবা যুক্ত আর কি সেই সমস্ত স্টেশনগুলি। তো চলুন এবার প্রায় আর নেমে পড়েছি। ওই সামনে অটোওয়ালারা যাদের সাথে কথা হয়েছিল তারা তাদের অটোর সামনে দাঁড়িয়ে আছে, তাই আমরা ওদিকেই যাচ্ছি। স্টেশন থেকে আমাদের হোটেল মানে দেওঘর হচ্ছে 7 কিলোমিটার মতো, তাই অটোতেই যাচ্ছি। পিছনে নাকি জয় বাবা বৈদ্যনাথ। সোনু
তাহলে বলা যায় ও দেখা জায়গা। এই যে পৌঁছে গিয়েছি ক্লক টাওয়ারের সামনে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল ফোন করে, তাই আমাদের হোটেলের জন্য দাঁড়াতে হয়নি। আর এই ক্লক টাওয়ারটা ঠিক বাঁ দিকেই হচ্ছে হোটেল কার্তিক। সেই হোটেল কার্তিকে আমাদের রুম নেওয়া ছিল আগে থেকেই, 2টো ট্রিপল বেড। এই হচ্ছে হোটেল কার্তিক। আর এই হোটেল কার্তিকের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ক্লক টাওয়ারটাই দেখুন, ক্লক টাওয়ারটার ঠিক পাশেই হচ্ছে হোটেল কার্তিক। চলুন দেখা যাক কী এরকম কি রুম টুম দিয়েছে, কারণ আমরা ছবিতে যেমনটি দেখেছিলাম তেমনটি দিচ্ছে কি না। তো এখন চলুন রিসেপশনের দিকেই যাই। ওই তো সবাই রিসেপশনের কাছে। যাই হোক, যাবতীয় কাজকর্ম করে নিয়েছে ভীম ব্যানার্জি। এবার আমরা রুমের মধ্যে এসছি। এই দেখুন একটা রুম দিয়েছে ট্রিপল বেড, এরকম বেশ ঝকঝকে তকতকে। এদিকে আয়না, ওয়ারড্রপ, টিভি, এসি, ফ্যান সবই আছে এবং খুব সুন্দর পরিপাটি, পরিষ্কার এবং বেশ বড় রুম। আর বাথরুমটাও যথেষ্টই পরিষ্কার, গিজারও চলছে, তাই জলের কোনো অসুবিধে নেই। ঠান্ডা জল, গরম জল অনবরতই পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে। এইটা গেল একটা রুম। এইটা দিয়েছে আর একটা রুম, বলল ট্রিপল বেডই দিয়েছে, কিন্তু বেডটা কাটা নয়, একসাথে লাগানো আছে। এই চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড রোদ, কিন্তু গরমটা সেরকম নেই। চলো একটু নিচে যাই, খেতে যাই। তখনই অর্ডার দিতাম, সেখানেও এতটা সময়ই বসতে হতো, বেড়াতে আসাটাই এটাই কষ্টকর। নিজের হাঁড়ি থেকে ভাতটা বেড়ে খাওয়াটাই ভালো। যাই হোক, অবশেষে খাবার দাবার দিয়েছে। 3 প্লেট ভাত, ভাজি মানে আলু গোবি ভাজি, আর পনিরের একটা দিয়েছে শাহি পনির, স্যালাড। আর আমরা 3 জন, আমি, আমার ছেলে আর ভাই নিয়েছি ফ্রায়েড রাইস, সাথে ওই আলু গোবি, শাহি পনির আর ভাজি সব কিছুই আছে। আর এই হচ্ছে তফাৎ। তো চলুন এখানেই ভিডিওটা আজকে শেষ করি। লাঞ্চের সাথে সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের পর্বে।